রঙ্গন 2 দিনের জন্য শহরের বাইরে গিয়েছিল, আজ ফিরেছে। ফিরেই ওহির কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য ওহিকে বিরক্তি করা। তীব্র রোদে প্রচণ্ড গরম লাগায় শার্টটা খুলে বাইকের ওপর রাখলো। তা দেখে পিটার মিটমিট করে হাসতে হাসতে বলল, ভাই, ভাবি আপনাকে এভাবে দেখলে জ্ঞান হারাবে, মইরা যাবে, বাঁচাতে পারবে না কেউ। রঙ্গন ছোট ছোট করে তাকালো, গম্ভীর স্বরে বলল, আর যদি কিছু নাই হয় তবে তোকে বুড়িগঙ্গা নদীতে চুবানে দেব। পিটার বুকে হাত দিল। বুকের মধ্যে তার ধক ধক শব্দ হচ্ছে। ঠোঁট উল্টে বলল, ভাই, আমার কথা আমি ফেরত নিচ্ছি। তাদের কথার মাঝে ওহি বের হয়ে আসলো। মুখটা শুকনো, অর্থাৎ পরীক্ষা ভালো হয়নি তার। নিচের দিকে তাকিয়ে মনমরা হয়ে হাঁটছিল। রঙ্গন শার্টটা নিয়ে দৌড়ে গিয়ে তার শার্ট ধরলো। কিছুটা দূরত্ব নিয়ে গায়ে শার্ট জড়াতে জড়াতে বলল, কি রে ডাক্তার নি, জামাই মরেছে? ওহি বিরক্তি নিয়ে তাকালো। এই মুহূর্তে সে রঙ্গনকে আশা করেনি। মন খারাপ করেই বলল, হ্যাঁ, মরেছে। রঙ্গন ভুরু কচকালো, ছোট করে একটা চোখ মেরে বলল, তাহলে তো আমার রাস্তা পুরোই ক্লিয়ার। ওহি উত্তর করে না, নিজের মতো হাঁটতে হাঁটতে চলে যেতে থাকে। রঙ্গন পিছু থেকে বেশ কয়েকবার ডাকলো, পিছু ফিরে চায় না। রঙ্গন থেমে যায়, আর পা বাড়ায় না। পিটার দৌড়ে এসে তার পাশে দাঁড়ায়, বলে ওঠে, ভাই, ভাবি মনে হয় অনেক দুঃখ পাইছে। আপনি তরে বলেন এত পড়ে কি হবে, সে তো একদিন মইরা যাবে, তাহলে মন খারাপ চলে যেত। আপনি না পারলে আমাকে ডাক দিয়েন, আমি এসে কইতাম। রঙ্গন পায়ে থেকে জুতা খুলে হাতে নিতেই চোখে দেখে পিটার নেই। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত তার কোনো দেখা নেই। ওহির পরীক্ষা শেষ হতে হতে রোজা চলে এসেছে। রোজার দিন বাজার করা ভীষণ কষ্ট, তাই রোজার আগেই 1 মাসের বাজার করে রাখেন আরমান রহমান। কিন্তু ইদানিং প্রেসার আপ ডাউন করার ওহি কিছুতেই বাবাকে বাইরে যেতে দিতে রাজি হলো না। কিন্তু এই উত্তপ্ত কাঠ ফাটা রোদের আরমান রহমানও মেয়েকে একা দিতে রাজি হচ্ছিলেন না। বারবার বলছিলেন, এই রোদে একা গিয়ে যদি অসুস্থ হয়ে যাও? কিছু হবে না বাবা। তাহলে আমারও কিচ্ছু হবে না। না, তোমার সমস্যা হবে। তাহলে তোরও সমস্যা হবে। শেষ পর্যন্ত ওই বাধ্য হয়ে বলল, ঠিক আছে, একা যাব না, আয়শা আন্টিকে নিয়ে যাব। কেন? তাকে কেন নিয়ে যাবি? আমিই যাচ্ছি, চল। নিয়ে যাব মানে সেও তো রোজার বাজার করবে নাকি? ভদ্রলোক কিছু সময় নিলেন, চিন্তা করে দেখলেন এই রোদে মেয়ের সাথে বের হয়ে যদি অসুস্থ হয়ে যান তবে ওহির আবার বিপদে পড়ে যাবে। তার থেকে থাক, যাবে না। যদিও আয়েশাকে তিনি পছন্দ করেন না, তবুও বললেন, আচ্ছা, নিয়ে যাও, তবে বেশি দেরি করো না যেন। ঠিক আছে বাবা, আসছি। বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল ওহি। তাদের পাশের বাড়িটাই আয়েশার। ভদ্রমহিলা একাই থাকেন। ওহি গিয়ে কলিং বেল বাজাতেই খুলে দিলেন। ওহিকে দেখতেই চমৎকার হেসে বললেন, আরে, আমার ওহি বেবি যে, এসো এসো। ওহি নিচেও হাসলো, উত্তর বলল, যেতে পারি একটা শর্তে। কি শর্ত? যদি তুমি আমার সাথে রোজার বাজার করতে যাও। ভদ্রমহিলা আবার হেসে বললেন, অবশ্যই যাব মেরি বাচ্চা, কিন্তু রেডি তো হতে দিবি নাকি? ওই সম্মতি জানিয়ে ভেতরে ঢুকলেন। ভদ্রমহিলা ভীষণ শৌখিন, গাছ ভীষণ পছন্দ করেন। তার বাড়ির ভেতর ও বাহির সব জায়গাতে গাছের সমাহার। এমনকি বাদ যায়নি তার বাড়ির ছাদটাও। ওই এ বাড়ি আসলে ঘুরে ঘুরে গাছগুলো দেখে, অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় তার। আজকেও তার ব্যতিক্রম হলো না। বারান্দার পাশে বেলি ফুলের গাছে ঝাঁকে ঝাঁকে ফুল এসেছে, সাথে মন মাতানো গন্ধ তো আছেই। ওই গাছের পাশে দাঁড়িয়ে মন ভরে শ্বাস নিল। এত ভালো লাগছিল যে কয়েকটা ছিঁড়ে হাতে নিয়ে গন্ধ শুকতে শুকতে আবার ভিতরে গিয়ে বসলো। ভদ্রমহিলা ছটপট রেডি হয়ে বেরিয়ে আসলেন, বললেন, আমি রেডি মেরি বাচ্চা, চলো যাই। হ্যাঁ, চলো। বাড়ি থেকে বের হয়ে একটা অটো ডেকে উঠে বসলো এই দিকে। চিটারে তুকু, পিটার আমার ভীষণ চিন্তা হচ্ছে তোকে নিয়ে। কথাটা বলে শুকনো মুখ করে কবির পিটার অবাক হয়ে বলল, কেন রে, কিসের চিন্তা? তোকে অনেক মিস করবো। কেন? আমি কোথাও যাচ্ছি না। যাবি না তো তোকে ধরে নিয়ে যাব। কি? কেন? কে নিয়ে যাবে? কবির একটু সময় নিয়ে আর একটু রসিয়ে রসিয়ে পড়ল, তুই জানিস না, রোজা মাসে শয়তান বাঁধা থাকে। হ্যাঁ, জানি তো, তাই কি?
বলেই থেমে গেল। মস্তিষ্ক জানান দিল কবির কি বলতে চাচ্ছে, বুঝতেই খেপে গেল। বলল, শালা ভালো হয়ে যা। আসসালামু আলাইকুম দোলা ভাই, আপনি সালামি দিলেই ভালো হয়ে যাব। দূরে গিয়ে মর। আমি মরলে তোর কোলে উঠেই মরবো। পিটারের হাতে একটা টমাটো ছিল, রেগে ছুঁড়ে মারতেই পাশ দিয়ে যাওয়া এক টাকলা লোকের মাথায় পড়ল। তাকে আর কে পায়? ভদ্রলোক ঘাড় ঘুরিয়ে দেখলেন কবির দাঁড়িয়ে আছে, রেগে চোখ রাঙালেন। কবির মুখ চেপে হাসতে হাসতে পেছন করে দেখে পিটার নেই। হাওয়া শেষ, এবারও শেষ। ভয়ে ভয়ে শুকনো ঢোক গেলে আবার সামনে ফিরল। জোরপূর্বক হেসে বলল, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, যা নয় তাই বলে অপমান করতে শুরু করলেন। কবির বারবার সরি বলছিল, কিন্তু কে শুনে কার কথা? সেই মুহূর্তে এলো রঙ্গন। ভদ্রলোকের দিকে একবার তাকিয়ে কবিরকে জিজ্ঞেস করলো। কি হয়েছে রে? কবির কিছু বলার আগেই সেই লোক আবার বলল, ওই বেয়াদবটা কি বলবে, আমি বলছি কি হয়েছে। টমেটো ছুঁড়ে মেরেছে। রঙ্গন মাথা উঁচু করে ভদ্রলোকের একটা টাকটা ভালোভাবে দেখে টিটকারি মেরে বলল। টাক তো ফাটেনি, ভালোই আছে। ভদ্রলোক আরও রেগে গেলেন, বললেন, এই ভদ্র ছেলে, কি বলছো এসব? রঙ্গন পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, এক্ষুনি যদি না যাস, ও তুই টমেটো মেরেছে, আমি ইট ছুঁড়ে মারবো। এবার বোধহয় কাজ হলো। লোকটা ভয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। কবির যতটুকু মন খারাপ করেছিল লোকটার পালানো দেখে, সেটুকু পালালো। রঙ্গন একটা টুল টেনে বসতে বসতে বলল, তুই মেরেছিস? না ভাই, পিটার মেরে পালিয়েছে। তুই কেন পালাসনি? আমি তো টের পাইনি, তার আগেই ও পালিয়েছে। ও বস, এনে একটা সিগারেট খা। না ভাই, এখন আর খাবো না, সামনে রোজা, একবারে ঈদের দিনে খাবো। কথা বলতে বলতে রঙ্গনের সামনে তাকাতেই ওহির সাথে চোখে চোখ পড়ল। ওকে পাশ কাটিয়ে সামনে চলে গেল। রঙ্গন উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে কবির বলল, ভাই কই যাচ্ছেন? রঙ্গনের মুখে সিগারেট, তাই মুখে কিছু বলল না, ইশারা করে সামনে দেখালো। ওহি ঘুরে ঘুরে ফলমূল কিনছে আর আয়সাকেও কিনে দিচ্ছে। রঙ্গন দূরে দাঁড়িয়ে দেখছে ও কি করছে, কোথায় যাচ্ছে। ওহি এক দোকানে গিয়ে লেবুর দাম জিজ্ঞেস করতে দোকানদার বলল, আপনি 150 টাকা কেজি। আয়সা মুখ ভেঙালেন, বললেন, কিছুক্ষণ দর দাম করে লোকটা 130 টাকা কেজি লেবু দিল। পিটার সেই লোকের মাথায় টমেটো ছুঁড়ে এসে এই লেবুর দোকানের পাশেই বসেছিল। ওহিকে দেখে এগিয়ে এসে বলল, সালামু আলাইকুম ভাবি, মানে আপু। আসলে আয়সাকে দেখে ভাবি চেঞ্জ করে আপু বলে সম্বোধন করলো। ওই তাকালো, উত্তর করলো, ওয়ালাইকুম আসসালাম। কি করছেন আপু? বাজার। ও, উনি কে, আপনার মা? বলে আয়সাকে সালাম করলো। আবার ভদ্র মহিলা হেসে উত্তর করে বলল। পিটার হেসে বলল, ও মায়ের বোন। আয়সা মাথা নাড়িয়ে বলে, ও তবে বাবার বোন। ভদ্র মহিলা একটু বিব্রত বোধ করলো। ওহি এবার বিরক্ত হয়ে পিটারকে ধমক দিয়ে বলল, তোমার বোন এবার চুপ থাকো। পিটার ঝাড়ি খেয়ে চলে এলো। রঙ্গনকে দেখে তার কাছে গিয়ে দাঁড়ালো, বলল, ভাই, ভাবি আমাকে আন্টির ভাই বানিয়ে দিয়েছে। আমি কি এতটাই পর হয়ে গিয়েছি? আয়সা কোনো কাজে ওহিকে একটু দাঁড় করিয়ে কোথাও একটা গেল। রঙ্গন এই সময়েরই অপেক্ষা করছিল। উত্তর না করে ওহির পাশে গিয়ে দাঁড়ালো। বিশ্রী সিগারেটের কথা গন্ধ নাকে আসতে ওহি নাক চেপে ধরে পাশে তাকালো। রঙ্গন ফেলে দিল, কি রে ডাক্তার নেই, বাজার করতে এসছিস? না, নাচতে এসেছি। তো দেখা নাচ। ওহির চোখ রাঙালো। রঙ্গন মৃদু হাসলো, বলল, আমার একটা চিকিৎসা করে দিত। আমি ডক্টর নই, ডক্টরের কাছে যান। একদিন তো হবি, তাই আগে থেকে রোগী দেখার চেষ্টা কর। ওই উত্তর করে না। রঙ্গন উত্তরের অপেক্ষা করে না, আর একটু দূরত্ব ঘুচিয়ে দাঁড়ায়, বলে, তোকে ভুলের ওষুধ দে। ওহি কিছু বলার আগে আয়সা চলে এলো। রঙ্গন পাশ কাটিয়ে চলে গেল, আর তার ওহির উত্তর জানা হলো না।
পিটার এক মেয়ের প্রেমে পড়েছে। সারাক্ষণ তার কথা বলে বলে রঙ্গন আর কবিরের মাথা খেয়ে ফেলেছে। তাই কবির বিরক্তি হয়ে বলল, শোন, আমাদের মাথা না খেয়ে সেই মেয়ের গিয়ে মাথা খা। পিটার গাল ফুলিয়ে বলে। কেমনে মাথা খাবো? কবির ভুরু কুচকে বলল, সেই মেয়ে জানে তুই তাকে পছন্দ করিস, তাহলে আর কি হলো? না তো জানি না। আমি কি করে জানবো? সামনে গেলেই তো হাঁটু কাঁপে। কবির হাসতে হাসতে 5-6টা কিল ঘুষি মারল ওর পিঠে, তারপর বলল। এই সাহস নিয়ে প্রেম করবি? পিটার পিঠ ডলতে ডলতে বলল, ধুর, মজা করিস না। বুদ্ধি থাকলে একটা বুদ্ধি দে। কবির কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে শুরু করলো। পিটার পাশে দাঁড়িয়ে হাওয়া করার মতো হাত দিয়ে হাওয়া করছিল। বেশ কিছুক্ষণ পরে বলল, পেয়েছি একটা বুদ্ধি। কি বুদ্ধি? তুই চিঠি দিতে পারিস। পিটার থমথমে গলায় বলল। কিন্তু আমি তো চিঠি লিখতে পারি না। কবির চোখ দিয়ে ইশারা করে রঙ্গনকে দেখালো। রঙ্গন এতক্ষণে ওদের ফাও প্যাচাল শুনছিল আর বসে বসে সিগারেট টানছিল। পিটারদের ওর দিকে এগিয়ে আসতে দেখে ও বুঝলো কি বলবে, তাই পিটার হা করার আগেই বলল, ওইসব চিঠি ফিটি লিখতে জানলে তোর আগে নিজের জন্যে লিখতাম। বিরক্ত করিস না, নিজেরাই যা পারিস তাই লিখে দে। পিটার মন খারাপ করে গিয়ে গাছের নিচে বসলো। তা দেখে কবির ছুটে গিয়ে কোথাও থেকে একটা খাতা কলম এনে বলল, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, তুই বল। পিটার তো মহা খুশিতে কবিরকে জড়িয়ে ধরে গালে একটা চুমু বসিয়ে দিল। কবির গাল মুছতে মুছতে চোখ রাঙিয়ে উঠতেই লাগলো। এসব কি? চলে যাব কিন্তু। না না, যাস না, আমি চুমু দেবো না, বস। কবির আবার বসে ইশারা করলো, এবার বল। প্রিয় চিতা, আমি আমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো। তুমি আমার জীবনের প্রথম প্রেম, আমার প্রথম আশা, আমার প্রথম ভালোবাসা। তুমি আমাকে যদি ভালোবাসো তবে আমি বাবারাজ হয়ে যাব। শোনো, আমাকে হারালে কাঁদতে হবে আড়ালে। তোমার জন্য আমি আকাশের চাঁদ তুলে আনতে পারি। যদি একবার বলো ভালোবাসো, তোমার জন্য আমি সমুদ্রে ছাপ দিয়ে মুক্তা এনে দিতে পারি। জাস্ট একবার বলো ভালোবাসো, তোমার জন্য আমি রাজপ্রাসাদ বানাতে পারি। শুধু একবার বলো ভালোবাসো। আমার অনেক কিছু লিখতে চাই, শুধু আমার বন্ধুর কষ্ট হবে জন্য লিখলাম না। শেষে তোমার জন্য একটা গান। ইতি তোমার মিটার। কেটে আবার পিটার লিখলো। চিঠিখানা লেখা শেষ করে রাজ্যের জয়ের হাসি হাসলো কবির। পিটার খুশি হয়ে আবারও তার গালে একটা চুমু দিল। কবির রেগে দাঁড়িয়ে ধরতেই সে চিঠি নিয়ে দৌড়। ওকে চিঠি নিয়ে চলে যেতে দেখে রঙ্গন রসকসহীন গলায় বলল, ওর পিছু পিছু যা, তোর যে বানান লেখার সিরে ও মারটার খেলে আবার নিয়ে আসতে হবে। রোজা যেমন এসেছিল তেমনভাবেই চলেও গেল। আর অল্প কিছু রোজা বাকি। এর মধ্যে আর রঙ্গনের সাথে তার তেমনভাবে দেখা হয়নি। হবে কিভাবে? সে তো সময়ই পায়নি। এখন আবার একটা টিউশনই নিয়েছে। যদিও রোজার মাসে যাওয়ার কষ্ট, কিন্তু ঈদ পরে তার স্টুডেন্টের পরীক্ষা, তাই আর না করেনি। সময় বের করে নিয়েছে। একদম সকাল সকাল পড়াতে যায়। রঙ্গন ওহিদের পাড়ার মোড়ে গিটার নিয়ে বসে আছে। একাই আছে। আজ তার সঙ্গে করে তার চেলাপেলাদের নিয়ে আসেনি। গুনগুন করে গান গাচ্ছিল আর ওহির জন্য অপেক্ষা করছিল। তার অবশ্য কারণ আছে। আজ 26শে মার্চ, ওহির জন্মদিন। ওহির আজ ঘুম ভেঙেছে রঙ্গনকে স্বপ্ন দেখেছে রঙ্গন আজ গিটার নিয়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। সত্যি সত্যি হলোও তাই। মোড়ের মাথাতেই তাকে দেখলো। মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রঙ্গন তাকে ডাকেনি। সে তার মতো করে গান গাইছে। আমার ভিনদেশি তারা এক রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। ওই অবাক হয়, রঙ্গন তাকে ডাকলো না। কেন ডাকলো না? দেখেনি না কি? আর গিটার ছাড়াই কি গান গায়? তবু মাঝে মাঝে এটা নিয়ে ঘুরে কেন? এটা তার মাথায় আসে না। মনে বেশ কিছু প্রশ্ন এলো। এগুলোতেই চিন্তা করতে করতে হাঁটছিল। তাদের এই রাস্তায় বেশি সকালে গাড়ি পাওয়া যায় না। একটু হাঁটতে বড় রাস্তায় মোড়ে গিয়ে নিতে হয়। তার চিন্তার মধ্যে কারোর পায়ের শব্দ পেল। ওই গাড় ঘুরিয়ে তাকালো। রঙ্গন হাঁটছে।
তবে ওর দিকে তাকাচ্ছে না। পেছনে গিটার লাগিয়ে 2 হাত পকেটে রেখে সামনে তাকিয়ে হাঁটছে। অবাক করা আরেকটা বিষয়, আজ তার হাতে সিগারেট নেই। এতগুলো বছরে কখনো সিগারেট ছাড়া দেখেছে কিনা মনে করতে পারল না। রঙন সামনের দিকে তাকিয়ে বলে উঠল,